বং বিনোদনের আজকের নিবেদন সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা শনি সন্ধ্যার পঞ্চভূত। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যে একটি বিশাল ব্যক্তিত্ব। উনি 14ই অক্টোবর 1930 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন এবং 4ঠা সেপ্টেম্বর 2012 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে পরলোক গমন করেন। ওনার লেখা অলিক মানুষ, নীলঘরের নটি, কর্নেল নীলাদ্রি সরকার, অমূর্ত প্রেম কথা, তৃণভূমি, ইন্সপেক্টর ব্রহ্ম, ভৌতিক গল্প সমগ্র, তারা অশরীরী, এগুলি অন্যান্য কৃতিত্বের দাবি রাখে। উনি কাজ করেছেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে দীর্ঘ 1 যুগ ধরে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে আমাদের গল্পে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা শনি সন্ধ্যার পঞ্চভূত। আমরা উত্তর কলকাতার কজন বন্ধু মিলে একটা ক্লাব করেছিলাম। উদ্দেশ্য ছিল প্রতি শনিবার সন্ধ্যাবেলায় চুটিয়ে আড্ডা দেব, তাস, দাবা আর ক্যারাম খেলবো। সেই সঙ্গে ফিস্টিরও আয়োজন থাকবে। প্রথমে ঠিক করা হয়েছিল ক্লাবের নাম হবে স্যাটারডে ইভিনিং ক্লাব, কিন্তু তারাপদর মধ্যে বাঙালি বাঙালি ভাব বড্ড বেশি। তার মতে স্বাধীন দেশে ইংরেজি প্রীতি দাস মনোভাবের প্রতীক। সেই কবে ইংরেজ এদেশ থেকে পাত্তারি গুটিয়েছে, এখনও ইংরেজি আঁকড়ে পড়ে থাকার কোনো মানে হয় না। ক্লাবের নাম হোক শনি সন্ধ্যা ক্লাব। শেষ পর্যন্ত তাইই হলো। এও ঠিক করা হলো আমরা 6 জন বন্ধু বাদে আর কাউকেই শনি সন্ধ্যা ক্লাবের মেম্বার করবো না ঠিক করলাম। তারাপদ, দীপক, গোপাল, সেলিম, ব্রতিন এবং আমি, এই 6 জন মেম্বার। কিন্তু শুধু ক্লাব করলেই তো হলো না, একটা ঘর তো চাই। দীপক সে সমস্যারও সমাধান করে দিল। গঙ্গার ধারে তার দাদামশাইয়ের একটা পুরনো বাগান বাড়ি খালি পড়ে আছে। সেই বাড়ির হলঘরটাই আমাদের ক্লাবের ডেরা হবে। গঙ্গার ধারে চারিদিকে পাঁচিল ঘেরা প্রায় 2 একর জায়গা, মধ্যিখানে একতলা বাড়ি। কেয়ারটেকার রঘুনাথ একটা ঘরে থাকে। পুরনো আমলের ফল বাগান জঙ্গল হয়ে গেছে, কিছু উঁচু গাছও পরিবেশকে জাঙ্গুলে করে ফেলেছে। এক রবিবার সামনের লনটা পরিষ্কার করা হলো। পরে শনিবার ফিস্টি হলো ধুমধাম করে। রঘুনাথ তো খুব খুশি। বাড়িটা একদিন হানাবাড়ি হয়েছিল। রাত বিরাতে ভূতের অত্যাচারে সে নাকি তিষ্ঠ হতে পারত না। এবার ভূতেরা নাকি ভয় পেয়ে জব্দ হয়ে যাবে। মানুষ ভূতকে যেমন ভয় পায়, ভূতও নাকি মানুষকে দেখে ভয় পায়। রঘুনাথের কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম। এমন নিরিবিলি জায়গায় একা থাকলে মাথায় কল্পনা শক্তি খুবই গজায়। বিশেষ করে রাত বিরাতে ছুঁচো, ইঁদুর, আরশোলার চলাফেরা এবং গাছপালা ঝোপঝাড়ে বাতাসের শব্দ ভুতুরে মনে হতেই পারে। তবে রঘুনাথকে সাহসী বলতেই হবে, তার তাগড়াই গড়ন, গায়ে জোরও আছে মনে হয়। প্রতি শনিবার সন্ধ্যায় আড্ডায় সে কিছুক্ষণ অন্তর চায়ের যোগান দেয়। বাইরে থেকে পান, সিগারেট, আবার কখনো তেলে ভাজা মুড়ি, জিলিপি, কচুরি, সিঙ্গাড়া, যখন যা ফরমাইশ করা হয় সে এনে দেয়। দীপক আর সেলিম দাবা খেলতে বসে। বাকি 4 জন আমরা ক্যারাম খেলি বা তাস পিটি, হই হল্লা করি। তারপর রাত 10টায় যে যার বাড়ি ফিরি। আমরা ক্লাবের মেম্বাররা একটা শর্ত করে নিয়েছিলাম, ঝড় হোক, বৃষ্টি হোক, রাস্তায় জল জমুক কিংবা এলাকায় হাঙ্গামা যাই হোক, কিংবা কারফিউ জারিও হোক, প্রত্যেকে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ক্লাবে পৌঁছতেই হবে। না হলে 100 টাকা ফাইন। ফাইন দেওয়ার ভয়ে প্রত্যেকে শনি সন্ধ্যা আড্ডায় ঠিকই এসে জুটত। ক্লাবটা শুরু হয়েছিল এপ্রিলে। তারপর দেখতে দেখতে জুন মাস এসে গেল। বর্ষা শুরু হলো। এক পশলা বৃষ্টিতেই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়। একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি বিপদ বাঁধালো। রাস্তার জল ঠেলে আমার যেতে আপত্তি নেই, কিন্তু ঝোড়ো হাওয়ায় ছাতি সামলানো খুবই কঠিন হয়ে পড়ে। একটা রিক্সাও পাওয়া গেল না। কিন্তু 100 টাকা জরিমানার ভয়ে মরিয়া হয়ে বেরিয়ে পড়লুম। বুদ্ধি করে কিট ব্যাগে এক প্রস্ত শার্ট প্যান্ট তোয়ালে নিলুম। তারপর বাগান বাড়িতে যখন পৌঁছলুম তখন ভিজে একসা হয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল 4টে, পৌঁছতে 2 ঘন্টা লেগেছে। রঘুনাথ একটা লন্ডন ছেলে দাঁড়িয়েছিল। বলল, বিকেল থেকে লোডশেডিং দাদাবাবু, মনে হচ্ছে কেবল ফল্ট। বৃষ্টি বেশি হলেই এইরকম হয়, বরাবর দেখে আসতেছি। আমি বললুম, আর কেউ আসেনি? রঘুনাথ বলল, না, তবে এসে যাবে না একে একে। আপনি বসেন, খুব ভিজে গেছেন দেখতেছি। তাহলে কাজ করুন, আমি একটা শুকনো কাপড় এনে দিচ্ছি। বললুম, রঘুনাথ, দরকার হবে না, শুকনো কাপড় সঙ্গে নিয়েই বেরিয়েছি। তুমি বরং 1 কাপ চা খাওয়াতে পারো নাকি দেখো তো। রঘুনাথ হলঘরে একটা টেবিলে লণ্ঠন রেখে চলে গেল। লণ্ঠনটা এবারের মতোই পুরানো, কাঁচে কালি পড়েছে, আলোটা তেমন খেলছে না, মাঝে মাঝে দপদপ করছে। নিভে গেলেই কিন্তু কেলেঙ্কারি। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সমানে চলছে।
তোয়ালেতে গা মুছে শুকনো প্যান্ট শার্ট পরে ভিজে কাপড়গুলো নিংড়ে একটা জানালার রডে কোনো রকমে ঝুলিয়ে রাখলুম। তারপর চেয়ারে বসে পা দুটো টেবিলে ঠেকে নিলুম। জুতো ভিজে ঠান্ডা হয়ে গেছে। হারিকেনের কাঁচে কালি বেড়ে যাচ্ছে দেখে দম কমিয়ে দিলুম। সেই সময় কেউ ঘরে ঢুকলো। আবঝা আলোয় দেখলুম তারাপদ। বললুম, কিরে, আসতে পারলি তাহলে? তারাপদ বলল, আসতেই হবে। ভিজে গেছিস তো? বুদ্ধি করে আমার মতো। তারাপদ আমার কথার ওপর বলল, আমি ভিজিনি। অবাক হয়ে বললুম, ভিজিসনি মানে? এখনো তো সমানে বৃষ্টি হচ্ছে। তারাপদ সে কথার জবাব না দিয়ে বলল, এক কাপ চা চাই। রঘুনাথ কোথায়? রঘুনাথ আমার জন্য চা করতে গেছে, ওকে বল গিয়ে। তারাপদ কিচেনের দিকে চলে গেল। তারপর হারিকেনটা দপদপ করতে করতে নিভে গেল। আমি সিগারেট খাই না, তাই দেশলাইও নেই। ডাকলুম, রঘুনাথ, একটা দেশলাই, আলো নিভে গেছে রে। রঘুনাথের কোনো সাড়া নেই। তারাপদও ফিরছে না। ঘরের ভেতর গাঢ় অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। সেই আলোয় মুহূর্তের জন্য দেখলুম দরজা দিয়ে কেউ ঢুকলো। বললুম, কে? আমি গোপাল। হারিকেনটা নিভে গেছে, দেশলাই জাল। গোপাল বলল, দেশলাইটা ভিজে গেছে, জ্বলবে না। রঘুনাথ কই? কিচেনে চা করতে গেছে। আর কেউ আসেনি? তারাপদ এসেছে। কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খেতে ইচ্ছে করছে, রঘুনাথকে বলে আসি। অন্ধকারে গোপালের ভিজে জুতোর মচমচ শব্দ শোনা গেল। সেই সময় বিদ্যুতের আলোয় দেখলুম আরেক মেম্বার ঢুকেছে। বললুম, কে? সেলিমের সাড়া পেলুম। পুটু নাকি? আর কেউ আসেনি? তারাপদ এসেছে। কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খাওয়ার দরকার, বলে আসি। অন্ধকারে ভিজে চটি জুতোর শব্দ শুনে বুঝলুম সেলিমও কিচেনে চলে গেল। রঘুনাথ এখনো আসছে না কেন? বোঝা যায়। কেটলির জলে আরও 2 কাপ জল ঢালতে হবে। কাজে সময় লাগবে জল গরম হতে। একসঙ্গে 6 কাপ জল ঢাললেই তো হয়। বারবার একজন করে আসবে আর চায়ের জল গরম করতে বলে আরও সময় লাগিয়ে দেবে। কথাটা কিচেনে গিয়ে বলার জন্য উঠবো ভাবছি, আর দরজা এক মেম্বারকে দেখা গেল। শুনে বুঝলাম ব্রতিন। সে ডাকলো, রঘুনাথ, রঘুনাথ। বললুম, ব্রতিন, কি করে এলি রে? ভিজিসনি? ব্রতিন বলল, পুটুর নাকি? অন্ধকারেই বসে আছিস দেখছি। লোডশেডিং, হারিকেনটা নিভে গেল, দেশলাই দে। আর দেশলাই? ভিজে ঢোল হয়ে গেছে। আরে পুটু, আর কেউ আসেনি? তারাপদ, গোপাল আর সেলিম এসছে। কিচেনে রঘুনাথকে চায়ের কথা বলতে গেছে। ব্রতিন অন্ধকারে খ্যাক খ্যাক করে হেসে বলল, ওহো, তাহলে আমিও যাই, চা খেতে ইচ্ছে করছে। জুতোর শব্দ শুনে বুঝলুম সেও চলে গেল। না, এরকম করলে আর চা খাওয়াই হবে না। উঠে দাঁড়ালুম কিচেনে যাওয়ার জন্য। সেই সময় কাছাকাছি দীপকের ছাড়া পেলাম। কোথায় যাচ্ছিস পুরো? চমকে উঠে বললুম, দীপক, তুই কখন এলি? তোকে তো দেখলুম না। দীপক আমার উল্টো দিকের চেয়ার থেকে খিক খিক করে হেসে বলল, দেখবি কি করে, অন্ধকার যে। তারপরই ব্রতিনের সাড়া পেলুম। আমাকেও দেখতে পাইনি ফুটু। ওরা দুজনে হাসতে লাগলো। বললাম, হাসি পরে হবে, হারিকেনটা জ্বালানো দরকার যে। দীপক বলল, অন্ধকার ভালো লাগছে, তাই না ব্রতিন? ব্রতিন সাই দিয়ে বলল, হ্যাঁ, আজ অন্ধকারে আটাটা জমবে ভালো, কিন্তু চাটা না হলে আটাটা তেমন জমবে না। দেখি রঘুনাথ চায়ের ব্যবস্থা করছে নাকি। দীপক বলল, চল আমিও যাই। পুটু, যাবি নাকি? রাগ করে বললুম, না, সে কখন রঘুনাথকে চায়ের কথা বলেছি, তার পাত্তা নেই। এদিকে তারাপদ, সেলিম আর গোপাল গেল তো গেলই, চায়ের নিকুচি করেছে। ব্রতিন বলল, আয় দীপক, ফুটে মনে হচ্ছে রাগ করে আর চা খাবে না আজ। অন্ধকারে খস খস, চটাত চটাত, মশমশ শব্দ শুরু হলো। বুঝলুম ভেজা জুতোর শব্দ। সবাই ভিজে গেছে, ভিজতে বাধ্য। রাস্তায় এতক্ষণে এক কোমর জল না হয়ে যায়। কিন্তু তারাপদ যে বলল সে নাকি একটুও ভেজেনি। নিশ্চয় বাস বা গাড়ি পেয়েছিল। কিন্তু আমি তো বসে আছি তো আছি, রঘুনাথের তো কোনো পাত্তাই নেই, ওদেরও নেই। ব্যাপারটা একবার দেখা দরকার। হল ঘরের কোণার দিকে দরজা দিয়ে কিচেন কাম ডাইনিং রুমে যাওয়া যায়। অন্ধকারে ঠাহর করে সেই দরজার কাছে গেলুম। গিয়ে দেখি কেরোসিন কুকার জ্বলছে, কেটলিও চাপানো আছে। সেই আলোয় আবঝা দেখা গেল ডাইনিং টেবিলের 5টা চেয়ারে আমার 5টা বন্ধু বসে আছে। একটা চেয়ার খালি, কিন্তু রঘুনাথকে দেখতে পেলুম না।
আমাকে দেখে তারাপদ ডাকলো, চলে আয় পুটু, বসে পড়, চা খাওয়াটা এখনই জমবে। বললুম, রঘুনাথ কোথায়? তারাপদ হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, রঘুনাথ পালিয়ে গেছে। সে কি, পালালো কেন? আমাকে দেখে। আমি অবাক হয়ে খালি চেয়ারটাতে বসলুম। তোকে দেখে পালানোর কি আছে? তারাপদ জবাব দিতে যাচ্ছিল, দীপক বলল, চেপে যা চেপে যা, দেখ চায়ের জল ফুটলো নাকি। তারাপদ উঠে গিয়ে চা করতে থাকলো। বললুম, হ্যাঁ রে দীপু, চেপে যা বললি কেন? দীপক মিটিমিটি হেসে বলল, সেসব কথা পরে হবে কোন, চা খাওয়াটা যাক, বৃষ্টিটা বেশ জমেছে। প্রতিদিন বলল, শুধু চা? তেলে ভাজাটা যা হলে ভালো হতো না? গোপাল বলল, পরের বার হবে, আপাতত চা খেয়েই চাঙ্গা হওয়া যাক। আমি বললুম, একটা আলো চাই যে, এখানে মোমবাতি নেই, বরং হারিকেনটা নিয়ে আসা যাক। সেলিম বলে উঠল, না 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 না, এই শনি সন্ধ্যাটা বিনি আলোতেই আড্ডা দেওয়া যাক। ততক্ষণে তারাপদর চা তৈরি হয়ে গেছে। কাপগুলো সে প্রত্যেকের হাতে ধরিয়ে দিল। চায়ে চুমুক দিয়ে তেতো লাগলো। বললুম, বিচ্ছিরি করা হয়ে গেছে তারাপদ, তুই চা করতে জানিস নে? তারাপদ চেয়ারে বসে বলল, কড়া চা না হলে এখন চলে? দীপক বলল, কুকারটা নিভিয়ে দে, খামোখা তেল খরচ করা কেন? তারাপদ বলল, একটু জ্বলুক না, পুটু অন্ধকার পছন্দ করে না। কথাটা বলে সে আমার দিকে ঘুরল। হঠাৎ দেখলুম তারাপদ নয়, প্যান্ট শার্ট পরে একটা কঙ্কাল। চমকে উঠে অন্যদিকের দিকে তাকালো। আতঙ্কে শরীর হিম হয়ে গেল, বুকটা ধরাস ধরাস করতে লাগলো। 5টি পোশাক পরা কঙ্কাল ডাইনিং টেবিলে ঘিরে চায়ে চুমুক দিচ্ছে। অমনি বিকট চেঁচিয়ে উঠলুম, রঘুনাথ, রঘুনাথ! কঙ্কালগুলো হি হি করে হাসতে লাগলো। চেয়ার থেকে উঠে মরিয়া হয়ে হল ঘরে, তারপর সেখান থেকে বাইরে গিয়ে চেঁচাতে থাকলো, রঘুনাথ, রঘুনাথ! বৃষ্টি সামনে ঝিরঝির করে ঝরছে। লনের ওধারে একটা গ্যারেজ ঘর আছে দেখছি। সেখানে দীপকের দাদামশাইয়ের গাড়ি থাকতো এক সময়। সেখান থেকে রঘুনাথের সাড়া এলো, পালিয়ে আসুন দাদাবাবু, পালিয়ে আসুন! দৌড়ে ঘাসঝোপ ঝাড়ের ভেতর দিয়ে গ্যারেজ ঘরে পৌঁছলো। আবছা আলোয় রঘুনাথকে দেখা যাচ্ছিল। সে দাঁড়িয়ে আছে, বলল, খুব বেশি গেছেন দাদাবাবু। হাঁপাতে হাঁপাতে বললুম, পাঁচটা বুক। সুপ সুপ সুপ, রঘুনাথ বলল, এই পদের সময় ও কথাটা বলতে নাই। একটু ধাতস্থ হওয়ার পর বললুম, কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো? বৃষ্টি ছাড়বে বলে তো মনে হচ্ছে না, বরং আশেপাশের বাড়ির লোকজনের কাছে গিয়ে ব্যাপারটা বলি, ওদের তাড়ানো দরকার। রঘুনাথ বলল, ঠিকই বলেছেন, কথাটা এতক্ষণ কেন যে মাথায় আসেনি। তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না, আপনি এখানে চুপচাপ বসে থাকুন, পাড়ায় আমার সবাই জেনে, আমি এখনই লোক ডেকে আনতেছি। মুখে বললুম, বটে, তাই যাও, কিন্তু একা থাকতে ভয় হচ্ছিল। রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরও বেড়ে গেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল, এই বুঝি একটা কঙ্কাল এসে চুপি চুপি আমার ঘাড় মটকে দেবে। অবশেষে গুড়ি মেরে বসলুম, যাতে ওরা আমাকে এখানে দেখতে না পায়। তারপরে বসে আছি তো আছি, রঘুনাথের কোনো পাত্তা নেই। অন্ধকার আরও ঘন হয়েছে। বৃষ্টিটা অবশ্য কমে গেছে। একসময় বাড়ির দিক থেকে কাদের চাপা গলায় কথাবার্তা শোনা গেল। উঁকি মেরে দেখি হল ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছে। খোলা দরজা জানালা দিয়ে ছায়ামূর্তির মতো যাদের দেখা যাচ্ছে, তারা সেই পঞ্চভূত ছাড়া আর কারা হবে? একটু পদেই তারাপদর ডাকাডাকি শুনতে পেল, রঘুনাথ, রঘুনাথ! সর্বনাশ! পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধারণ করে নতুন কোনো মতলব বুঝেছে। রঘুনাথটা একেবারে অপদার্থ। পঞ্চভূতের খবর পেলে জল কাদা ভেঙে লোকেরা মার করে তেড়ে আসবেই, সে বোধহয় ঠিকভাবে কথাটা না বুঝিয়ে বলতে পারছে না, কিংবা লোকের তার কথা বিশ্বাস করছে না। আবার চাপা গলায় কথাবার্তা। তারপর ক্যারামের গুটি চালার খটখট শব্দ শুনতে পেলুম। রোজ ও ব্যাটার ছেলেরা, রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে, মেরে ভূত ভাগিয়ে দেবে। আরও কিছুক্ষণ কেটে গেল। গ্যারেজ ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আর তাস খেলছে। রাগে গায়ে জ্বালা ধরে গেল। একবার দীপকের কথা শুনতে পেলুম। সে বলল, এই ভিজে জামা প্যান্ট নিশ্চয় বুটুর। তারপরে একটা হল্লা শোনা গেল। বাগান বাড়ির গেট দিয়ে টর্চ জেলে লাঠিসোঁটা নিয়ে এক দঙ্গল লোক ঢুকেছে। ওদের আগে মার 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 বলে হাঁক ছেড়ে রঘুনাথ দৌড়ে আসছে। ভেতরে ঢুকেই চেঁচাতে লাগলো, কই ভূত, কই ভূত, মার, সবকটা ঠ্যাং ভেঙে দে।
সাহস পেয়ে আমিও যোগ দিলাম ওদের সঙ্গে। লন পেরিয়ে মারমুখী ভিড় হল ঘরের দরজার সামনে যেতেই দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। হারিকেনের আলোও গেল নিভে। এত মারমুখী লোকগুলো আরও রেগে গিয়ে দরজা লাথি মারতে লাগলো। লাঠির ছোটে পুরনো দিনের দরজা মড়মড় করে ভেঙে পড়লো। লোকগুলো কই ভূত, মার মার মার, ভূতের ট্যাং ভেঙে দে বলে ঘরে ঢুকলো। টর্চের আলোয় কাউকেই তো দেখা গেল না। একটা দল লোক নিয়ে আমি আর রঘুনাথ কিচেনে ঢুকলাম। আর একটা দল লোক বাড়ির আশেপাশে খুঁজতে বেরোলো, কিন্তু পঞ্চভূতের আর পাত্তা পাওয়া গেল না। কিচেনের ডাইনিং টেবিলে 6টা কাপ দেখতে পেলুম। 5টা কাপে চায়ের তলানি পড়ে আছে, আর একটা কাপ চায়ে ভর্তি। এই কাপটাই আমার। রঘুনাথ বলল, মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি। একটা তাগড়াই চেহারার লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বলল, হাতের কাছে রেখে দিও রঘুদা, আমরা যাই, ফের যদি ঝামেলা করে খবর দিও। বাড়ির কাছাকাছি যারা খোঁজাখুঁজি করছিল তারা হল ঘরে ফিরে এসে বলল পালিয়ে গেছে। তাদের একজন দেশলাই জেলে লণ্ঠনটা ধরালো, তারপর বলল, চলি রঘুদা, তেমন কিছু হলে আবার খবর দিও খন। পাড়ার লোকগুলো চলে যাওয়ার পর রঘুনাথ বলল, হ্যারিকেনটা নিয়ে কিচেনে চলেন দাদা বাবু, ভূতের এঁটো কাপগুলো ধুয়ে ফেলি, তারপর দুজনে চা খাওয়া যাবে, বড্ড দগল গেছে। কিচেনে ডাইনিং টেবিলে হারিকেন রেখে বসে আছি। রঘুনাথ বেসিনে কাপগুলো রগড়ে রগড়ে ধুচ্ছে। এমন সময় কে চাপা স্বরে ডাকলো, পটু পটু। চমকে উঠে বসলুম। রঘুনাথ, লাঠি লাঠি, আবার এসেছে ওরা। রঘুনাথ বেসিনে কাপ ধোয়া রেখে লাঠি বাগিয়ে দাঁড়ালো। জানালায় তারাপদের মুন্ডু দেখা গেল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমরা ভূত নই, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ঢুকি। বললুম, দরজা খুলো না রঘুনাথ, ঝামেলা করলে লাঠির গুঁতো মারো। তারাপদের পাশে দীপক, সেলিম, রতিন আর গোপালের মুন্ডু দেখা গেল। মুখগুলো করুন। দীপক বলল, আমরা ভূত নই রঘুনাথ, তুই একটু বুঝিয়ে বল না ওকে। বললুম, তোমরা যে ভূত নাও তার প্রমাণ? 5 দুগুণে 10খানা হাত জানলার ভেতর গলিয়ে দিয়ে ওরা। তারাপদ বলল, ছুঁয়ে দেখ পুটু, ভূতের হাত হলে ঠান্ডা হিম হবে। আমি ছুঁয়ে দেখার জন্য যেই না হাত বাড়িয়েছি, রঘুনাথ বলল, শোবেন না দাদাবাবু, বরং আগে আমি পরীক্ষা করে দেখি, যদি ওরা ভূত না হয় রাম রাম বলুক দেখি ওরা। 5টা মুখে করুণ সুরে উচ্চারিত হলো, রাম 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 রাম। রঘুনাথ এবার ঘরের দরজা খুলে দিল। 5 জনে হুড়মুড় করে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল। সন্দিগ্ধ দৃষ্টিতে ওদের দিকে দেখতে দেখতে বললুম, ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। তারাপদ বলল, আমরাও বুঝতে পারছি না পুটু। একটু আগে আমরা 5 জনে একটা টেম্পো ভাড়া করে চলে এলাম, এসে দেখি দরজা খোলা, কেউ কোথাও নেই। হারিকেনটা জেলে তাস আর ক্যারাম খেলতে খেলতে হঠাৎ শুনি হল্লা করে কারা তেড়ে আসছে। অমনি ভয় পেয়ে হারিকেন নিভিয়ে আমরা পালিয়ে গেলুম। তারপর অতি কষ্টে গাছে চড়ে গা ঢাকা দিলুম। দীপক বলল, ভাগ্যিস গাছের ওপরে টর্চের আলো ফেলেনি ওরা। রঘুনাথ হো হো করে হেসে বলল, বুঝেছি, আপনাদের ঢুকতে দেখে 5টা ভূত পালিয়ে গিয়েছিল। মানুষ যেমন ভূতের থেকে ভয় পায়, ভূতেরা মানুষ দেখে ভয় পায়। তারাপদ বলল, পুটু কি হয়েছিল বলতো, তুই এখানে কখন থেকে আছিস? দীপক বলল, পুটুর ভিজে প্যান্ট শার্ট থেকে আমার খটকা লেগেছিল কিন্তু। বলুন, চা খেতে খেতে সব বলছি। রঘুনাথ, শিগগির চা করো। রঘুনাথ কেরোসিন কুকার ধরালো, তারপর বলল, আজ রাত্রি আর বাড়ি ফিরে কাজ নেই দাদাবাবুরা, চা করে খিচুড়ির ব্যবস্থা করছি, কি বলেন? আমরা সবাই এক বাক্যে সাইড দিলুম।